2 সপ্তাহের ব্যবধানে ফের বড় লাফ 12 কেজি এলপিজির দামে। গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে বৈঠকে বসছে বিআরটিএ। অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে বললেন নাহিদ ইসলাম। জ্বালানি নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে সংসদের রুমিন ফারহানা। ঝিনাইদহ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রং মিস্ত্রির মৃত্যু। আরিফ খান নয়, হাই কমিশনার হিসেবে বিজেপি নেতাকে পাঠাচ্ছে ভারত। কেকেআর ও আরআর লড়াইয়ের মাঝেই গম্ভীরকে ঘিরে ঝড়, কোচ বদলের গুঞ্জনে চাঞ্চল্য ক্রিকেট মহলে। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1728 টাকা থেকে 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বেড়েছে অটো গ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল 79 টাকা 77 পয়সা। আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দর সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। এর আগে সর্বশেষ গত 2রা এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওই দিন 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল 1728 টাকা, অর্থাৎ এলপিজির 12 কেজি সিলিন্ডার এক লাফে 212 টাকা দাম বাড়ল। গত রাতে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ওই রেশ কাটতে না কাটতে এবার ভোক্তা পর্যায়ে বাড়ল এলপি গ্যাসের মূল্য। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এই লক্ষ্যে আজ সন্ধ্যা 7টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বিআরটিএর একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণে গঠিত 12 সদস্যের ভাড়া নির্ধারণ কমিটি এই বৈঠকে নতুন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর আগে গতকাল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটার প্রতি 100 টাকা থেকে বেড়ে 115 টাকা হয়েছে। কেরোসিন 112 টাকা থেকে 130 টাকা, অকটেন 120 টাকা থেকে 140 টাকা এবং পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা নির্ধারণ করা হয়েছে। অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্র শিবির করুক, ছাত্রলীগ করুক, এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন, এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে আজ দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে তাদের সঙ্গে নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে সামনের দিকে এগোতে চাই। নাহিদ ইসলাম বলেন, আজকে যারা আসছে আমরা মনে করি তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। আমরা একসঙ্গে ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারা দেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহ্বান জানাচ্ছি, এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন। তবে ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে আসতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং তীব্র সংকটময় পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করে বলেন, সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে। আজ সংসদে প্রথম অধিবেশনের 16তম দিনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা জ্বালানি পরিস্থিতি নিয়ে এই ক্ষোভ প্রকাশ করেন। রুমিন ফারহানা বলেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানির কোনো ঘাটতি নেই, অথচ বাস্তবে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন।
রাস্তায় তেলের জন্য 3 কিলোমিটার লম্বা লাইন দেখা যাচ্ছে। ড্রাইভাররা মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছে না। সরকারের যদি কোনো সংকট না থাকে তবে এই লম্বা লাইন কেন তেলের দাম বাড়াতে হচ্ছে, এই প্রশ্ন রাখেন তিনি। জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি বলেন, সরকার মার্কেট প্লেস রাত 8টার পরিবর্তে 7টায় বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে তা অদূরদর্শী। মানুষ কেনাকাটা সাধারণত সন্ধ্যার পরেই করে। এছাড়া অফিস আদালতের কর্মঘণ্টা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন রয়েছে বলে তিনি জানান। বক্তব্য শেষ না হতেই সরকার দলের পক্ষ থেকে হট্টগোল শুরু হলে রুমিন ফারহানার মাইক বন্ধ করে দেওয়া হয়। রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকার দলীয় সংসদ সদস্যদের অঙ্গভঙ্গির কথা উল্লেখ করে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা এর প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন। ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোয়েব আলী নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মতিয়ার হাজির ছেলে। স্থানীয় ও সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম জানিয়েছেন, আজ সকালে শহরের পোস্ট অফিস মোড়ে 5তলা বিশিষ্ট একটি ভবনের রঙের কাজ করছিলেন তোয়েব আলী। তখন অসাবধানতাবশত 33,000 ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসাবে বিহারের সাবেক গভর্নর আরিফ মোহাম্মদ খানের নাম শোনা গেলেও এখন এই পদে দীনেশ ত্রিবেদী নামে এক বিজেপি নেতার নাম শোনা যাচ্ছে। আজ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের এমপি, বর্তমানে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে একজন রাজনৈতিক ব্যক্তিকে এই পদে পাঠানো হচ্ছে। তিনি বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে যাচ্ছেন। এই নিয়োগের আগে বাংলাদেশ সরকারের সম্মতি চাওয়া হবে। 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে পাঠানো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্য একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। দীনেশ ত্রিবেদী আগে ইউপিএ সরকারের সময় রেলমন্ত্রী ছিলেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীও ছিলেন। তখন তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। 2021 সালের 12 ফেব্রুয়ারি তিনি দলটি ছাড়েন। পরে 6 মার্চ তিনি বিজেপিতে যোগ দেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নিয়োগের খবর এমন সময় এসেছে যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঠিক করার চেষ্টা চলছে। আইপিএল 2026-এ টানা ব্যর্থতার কারণে চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। টানা ম্যাচে হারের পর দলের কোচিং স্টাফ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেকেআরের বর্তমান হেড কোচ অভিষেক নায়ারের ওপর আস্থা কমছে ভেতরে। একই সঙ্গে আগামী মৌসুমে বড় পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীরের নাম। কেকেআরের হয়ে আগেও সফল সময় কাটিয়েছেন তিনি। 2012 ও 2014 সালে দলকে আইপিএল শিরোপা জিতিয়েছিলেন। পরবর্তীতে 2024 সালে মেন্টর হিসেবে ফিরে এসে আবারও দলকে শিরোপা এনে দেন তিনি। তবে বর্তমানে গম্ভীর ভারতীয় জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একাধিক আন্তর্জাতিক সাফল্যও অর্জন করেছেন। ফলে কেকেআরের কোচ হিসেবে তার ফেরা এখনই বাস্তবসম্মত নয় বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কেকেআরের ম্যাচকে ঘিরে চাপ আরও বাড়ছে। দলের পারফরমেন্স ঘুরিয়ে দিতে পারবে কিনা সেই প্রশ্নই এখন সমর্থকদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সব মিলিয়ে গম্ভীরকে ঘিরে কোচ বদলের গুঞ্জন আপাতত আলোচনা তুঙ্গে তুললেও বাস্তবতা বলছে কেকেআরকে বর্তমান পরিস্থিতি সামাল দিতে হবে নিজেদের বর্তমান ব্যবস্থাপনা দিয়েই। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।